4 তারিখে কি হবে সেটা কিন্তু 4 তারিখের আগে পর্যন্ত বহু মানুষ জানতেন না, আমরা কিন্তু জানতাম। এটা কিন্তু এই 20% মধ্যে দিয়ে আমরা অর্জন করতে পারলাম না। সরকারের থেকে একটা সদিচ্ছার প্রকাশ সেটা আমরা দেখতে পেলাম। যদি মূল্যবৃদ্ধি না হতো তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজনই হতো না। রাজ্য বাজেটে বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা করলো বিজেপি সরকার। পালা বদলের পর আজ প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, যেখানে সরকারি কর্মচারীদের অর্থাৎ পেনশনভোগী সেই সমস্ত কর্মচারীদের বকেয়ার অতিরিক্ত 20% ডিএ দেওয়ার কথা আজকে তিনি ঘোষণা করলেন। যা অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা 18% বকেয়া ডিএ তারা পেতেন, এবার অতিরিক্ত 20% মিলিয়ে 38% বকেয়া ডিএ তারা পাবেন। এবং এই যে বকেয়া ডিএ তা কিন্তু কার্যকরিত হবে 1 অক্টোবর থেকে। এই নিয়ে সরাসরি কথা বলবো সরকারি কর্মচারীদের সঙ্গে, অর্থাৎ ডিএ মঞ্চে যারা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করছেন, যারা বকেয়া ডিএর জন্য হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন, তারা ঠিক কি বলছেন? এই যে এক ধাক্কায় 20% বকেয়া ডিএ তারা পাচ্ছেন, কি বলছেন তারা? হ্যাঁ, নতুন সরকারের উপর কতটা আস্থা রেখেছেন? আর এই যে বাজেট শুধুমাত্র আপনাদের বিষয় বলো না, একাধিক জনকল্যাণমুখী আজকে কিন্তু এই বাজেটে দেখা যাচ্ছে, সেই বিষয়টি দাঁড়িয়ে কি বলুন? সত্যি কি এটা জনকল্যাণমুখী বাজেট হলো আজকে? পুরো বাজেটটা আমি দেখতে পারিনি এখনো পর্যন্ত, সুতরাং পুরো বাজেট নিয়ে মন্তব্য করাটা আমার পক্ষে সমীচীন হবে না। তবে মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা আছে, যেভাবে উনি কাজ করেন জানি, তাতে প্রত্যেক মানুষের প্রত্যাশা পূরণ করবেন সেটা বিশ্বাস আছে। আর সমস্ত ক্ষেত্রগুলোকে যেভাবে ছুঁয়ে ছুঁয়ে যাওয়া হয়েছে, মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রগুলো, আমার মনে হয় না যে কোনো অংশ বাদ যাবে বলে। যারা বাদ গেছেন সেগুলোকে নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ দায়িত্ব নিয়ে সরকারের কাছে তাদের অভিযোগগুলোকে তুলে ধরবে এবং সেগুলোকে সমাধান করার চেষ্টা করবে। আর ভরসা যদি না থাকতো, 4 তারিখে কি হবে সেটা কিন্তু 4 তারিখের আগে পর্যন্ত বহু মানুষ জানতেন না, আমরা কিন্তু জানতাম। এবং আমরা কিন্তু সেই বাজিটা খেলেছিলাম, সেই বাজিটা আমাদের জীবনের বাজিও বলতে পারেন। 4 তারিখে যদি আগের সরকারটা ঘুরে আসতো, তাহলে সবার প্রথম আক্রমণটা যার উপরে আসতো সেটা হচ্ছে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের উপরে। আমরা সেই জেনেও বর্তমান সরকারের উপরে ভরসা রেখেই, এই দলটার প্রতি ভরসা রেখেই কিন্তু আমরা এদেরকে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। সুতরাং এখনকার দিনে এসে দাঁড়িয়ে এই কথাটা আর প্রশ্ন করার মতো কোনো জায়গাতেই নেই যে তাদের প্রতি ভরসা আছে কিনা। ভরসা তো অবশ্যই আছে। কেন্দ্রের সাথে যার বকেয়া 22% রয়েছে, এই বিষয়টি নিয়ে কি আবারও মুখ্যমন্ত্রীর কাছে যাবেন? না, তিনি তো বলেছেন যে আমাকে সময় দিন, আমি মিটিয়ে দেবো। সুতরাং সেই সময়টা পাওয়ার পরে যদি তারা যেভাবে যেভাবে পদক্ষেপ নেবেন এবং আমাদের সাথে যেভাবে যেভাবে কমিউনিকেট করবেন, আমরা সেভাবে কাজ করব। আর লড়াই কিন্তু কেউ করতে চায় না, আমরা আগের সরকারের সাথে লড়াই করতে চাইনি, সরকার বাধ্য করেছে। এই সরকার যদি লড়াই করতে বাধ্য না করে, আমরা লড়াইয়ে যাব কেন? আর যদি লড়াইয়ে বাধ্য করে, তাহলে কীভাবে আমরা লড়াই করতে পারি সেটাও নিশ্চয়ই বিগত 4 বছর ধরে রাজ্যবাসী যেমন দেখেছে, বিরোধী হিসেবে তারাও দেখেছেন। আমরা কিন্তু পারি সেটা করতে, আমরা সেসবের জায়গাতে যাচ্ছি না। আমরা চাই যে সরকারটা ঠিকঠাক করে চলুক, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর হোক, মানুষের প্রত্যাশা পূরণ হোক, দুর্নীতিমুক্ত একটা সরকার এবং প্রশাসন রাজ্য সরকার উপহার পাবে। দেখুন, খুশি এই অর্থে খুশি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষকদের হার না মানা লড়াই সরকারের কোষাগার থেকে 20% মহার্ঘ ভাতা আদায় করতে সক্ষম হল। এটি একটি নজিরবিহীন, সংগ্রামী যৌথ মঞ্চের এই ভূমিকা পশ্চিমবঙ্গের বুকে নজিরবিহীন, যে যেখানে শিক্ষক কর্মচারী দলমত নির্বিশেষে এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করে শুধু নিজেদের কোমর কবজির জোরে এই 4 বছর ধরে টানা লড়াইটা চালিয়ে যেতে পারল। আমাদের খুশি হওয়ার প্রধান কারণ হলো এটা। তবে এই কথাটা মাথায় রাখতে হবে যে এই 20% অঙ্কটা বড়, কিন্তু সেটা কিন্তু জুলাই মাস থেকে হলো না, অক্টোবর থেকে হলো। এবং আমাদের যে প্রধান দাবি মহার্ঘ ভাতা সংক্রান্ত, AICPI অনুযায়ী আমাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। এটা কিন্তু এই 20%-এর মধ্যে দিয়ে আমরা অর্জন করতে পারলাম না। তার কারণ মহার্ঘ ভাতা হলো মূল্যবৃদ্ধির জন্য বেতনের অবক্ষয়ের একটি ক্ষতিপূরণ। তা বলতে হয় মহার্ঘ ভাতা ঘোষণার সময় যে কোন পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ এটা হলো, এবং যে পর্যায়ের মূল্যবৃদ্ধির ক্ষতিপূরণ মহার্ঘ ভাতার কিস্তি হিসাবে ঘোষিত হলো, সেই দিন থেকে অর্থাৎ বকেয়া শুদ্ধ দিতে হয়। 20% মহার্ঘ ভাতা বড় অঙ্কের হলেও
আমাদের লড়াইয়ের একটা স্বীকৃতি হিসাবে ঘোষিত হলেও আমাদের মূল দাবিটিকে কিন্তু এখনো অবধি আমরা অর্জন করতে পারিনি। আশা করছি ভবিষ্যতে এই সরকার আমাদের লড়াইকে একই রকমভাবে স্বীকৃতি দিয়ে পরবর্তী ধাপের মহার্ঘ ভাতা এআইসিপিআই অনুযায়ী ঘোষণা। মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক বৈঠক করলেন একটু আগে, তিনি সময় চেয়েছেন আপনাদের কাছে, সময় দেবেন তো অবশ্যই। হ্যাঁ, সবেমাত্র একটা সরকার এসেছে, কিন্তু তাকে রূপরেখাটা কিভাবে তিনি আমাদের দাবিগুলো মেটাবেন, 6 লক্ষ শূন্য পদ 50,000 বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই তিনি পূরণ করবেন, কিন্তু এই যে 6 লক্ষ শূন্য পদ কিভাবে পূরণ করা হবে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ক্ষেত্রে বা অনিয়মিত কর্মচারীদের যে সমকাজে সমবেতনের ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিচ্ছেন তারও রূপরেখাটিকে ঘোষণা করতে হবে। তাহলেই আমরা আশ্বস্ত হব যে না, সরকার আমাদের দাবি পূরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করছে। একটা দিকে বিচার করলে আমরা কতটা পিছিয়ে আছি সেটাকেও তো তার মধ্যে পার্সপেক্টিভের মধ্যে আনতে হয়। আমরা 40% পিছিয়ে ছিলাম, তো সেই হিসাবে 20%টা আমাদের কাছে একবার কি বিরাট কিছু বৈপ্লবিক কিছু বিষয় না, কিন্তু কথাটা হচ্ছে যে সরকারের থেকে একটা সদিচ্ছার প্রকাশ সেটা আমরা দেখতে পেলাম। এবং যেটা আরও আমাদের কাছে একটা ভালো বিষয় লেগেছে সেটা হচ্ছে যে ওই ডায়াসে দাঁড়িয়েই অর্থমন্ত্রী আমাদের অবদানের কথাটা স্বীকার করেছেন। না চিরকুট না, যেখানে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রী আমাদেরকে চোর, ডাকাতের সর্দার, কুকুর বেড়াল বলে অভিহিত করেছেন, সেখানে একদম মানে স্বপন দাশগুপ্ত নিজে প্রকাশ্যেই বাজেট অধিবেশনে বলেছেন যে সরকারের পরিকল্পনাকে রূপায়ণ করতে গেলে সরকারি কর্মচারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, এবং সেই ভূমিকাটা তাদের যে প্রতিতে পালন করেছেন সেই পালন করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমরা কৃতজ্ঞতা সূত্রে আমরা করছি, মানে জানান দিচ্ছি বা আমরা জ্ঞাপন করছি, এবং সেই জন্য আমরা 3% বৃদ্ধি করছি। এখন আমাদের কাছে দুটো অবশ্য একটা দিক থেকে প্রত্যাশিত ছিল, সেটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্টে পূর্বতন যে এরিয়ারটা নিয়ে লড়াই চলছে সে বিষয়ে যে আগের সরকার যে রিভিউ পিটিশনটা করে রেখেছিল, অর্থাৎ এই বোর্ড কর্পোরেশন আন্ডারটেকিং বা ওই মানে গ্যারান্টি নেটে কর্মচারীদের দেবেই না, এই মর্মে যে রিভিউ পিটিশনটা করে রেখেছিল, সেই সম্পর্কে সরকারের কি পলিসিগত সিদ্ধান্ত সেটা আমরা হয়তো এখানে আশা করেছিলাম। টাকা দেওয়াটা বা কটা সেটা হয়তো দুদিন বাদেও দিতে পারেন, কিন্তু তার পলিসিগত সিদ্ধান্তটা আমরা এক্সপেক্ট করেছিলাম। এটা দেখাটা হচ্ছে এরকম অনেকদিন আমরা খেতে পাইনি, ফলে এখন যতটুকু খেতে পেলাম একটা বেশ মোটামুটি ভালো কোয়ালিটির খাবার, ফলে এখন আপ্রাণ খাবো, খানিকটা খুশি হবে, কিন্তু তারপর আবার তো খিদে হবে, কারণ আমাদের বাকি রয়ে গেছে আরও 22% পুরনো। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন যে জানুয়ারি থেকে পে কমিশন হবে। আশা করা যায় উনি পে কমিশন ঘোষণার সময় বাকি ডিএটা সামঞ্জস্যপূর্ণভাবে করে আবার নতুন পে কমিশনের ঘোষণা করবেন, এবং আশা করব এটা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, তিনি যেন এই ডিএটা অল ইন্ডিয়া প্রাইস কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ঘোষণা করেন এবং সেটার একটা পার্মানেন্ট অর্ডার করে দিয়ে যান। যেরকম একটা অর্ডার আছে পশ্চিমবঙ্গ সরকারের দিল্লির বঙ্গভবনের কর্মচারীদের জন্য এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেল কর্মচারীদের জন্য, তাহলে এই সমস্যা, এই যে আজকে এতটা গ্যাপ হয়েছে, এই 60% গ্যাপ, যেটা 42% কারেন্ট হয়ে রয়েছে, সেটা হয়েছে কারণ আমাদের ডিএ, যেটা মানুষের ক্রয় ক্ষমতা কমে গেলে মূল্যবৃদ্ধির ফলে হয়, কর্মচারীদের সেই কম্পেনসেশনটাই ডিএর আকারে দেওয়া হয়। যদি মূল্যবৃদ্ধি না হতো তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজনই হতো না। তাহলে সরকার তো একটা নির্দিষ্ট ইন্ডেক্স মেনেই দেবে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এটা এআইসিপিআই অনুযায়ী দেয়। তাহলে রাজ্য সরকারের উচিত, বিশেষ করে নতুন সরকার যখন এসছে, অন্ধকারের দিন কেটেছে, তাঁরও উচিত এটা ভেবে এই এআইসিপিআই অনুযায়ী কর্মচারীদের ডিএ দেয়া হবে অন্তত নতুন পে কমিশনে, এবং তার জন্য একটা স্থায়ী আদেশনামা করা
প্রচার করা এবং সেটা বলবৎ করা। এক ধাক্কায় 20% অতিরিক্ত বকেয়া দিয়ে পাওয়া নিয়ে একদিকে যেমন মিষ্টিমুখ করলেন, ঠিক তার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে রাজ্যে যে 22% এখনো ফারাক রয়েছে সেই নিয়ে রাজ্য সরকার যাতে পরবর্তীতে কর্ণপাত করেন সেই নিয়েও কিন্তু তারা আশাবাদী। এবার এটাই দেখার পরবর্তীতে কি হয়। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।